ইন্টারন্যাশনাল হিউম্যানিটেরিয়ান ল অনুযায়ী কোনো পারফেক্ট ডেফিনেশন নাই, বাট কিছু কিছু ক্রাইটেরিয়া যেটা আমরা দেখি পূর্বের যে মানবিক করিডোরগুলো আছে সেগুলো বিশ্লেষণ করে মোটামুটি কিছু কিছু ক্যারেক্টারিস্টিক্স পাওয়া যায়। এক নম্বর, এটা টেম্পোরারি ইন নেচার হতে হয়, টেম্পোরারি, এটা কোনো পার্মানেন্ট একটা জিনিস নয়। দুই নম্বর, একটা সেফ জোন একটা তৈরি করতে হয় যেটার মাধ্যমে আপনি ইকুইপমেন্ট বা অন্যান্য এইডসগুলো ট্রান্সপোর্টেশন হয়, অথবা যারা কনফ্লিক্ট এফেক্টেড সাধারণ সিভিলিয়ান নাগরিক তাদেরকে এই করিডোরের ভেতর দিয়ে নিয়ে আসতে হয়। এইটার একটা কাইন্ড অফ সিভিলিয়ান ক্যারেক্টারিস্টিক এস্টাবলিশ করতে হয়, অর্থাৎ এর ভিতর দিয়ে কেউ অস্ত্র নিয়ে চলাচল করবে কি করবে না, অথবা যারা এইটাতে কাজ করবে এইড ওয়ার্কার্স তাদের সেফটি সিকিউরিটিটা কিভাবে এনশিওর করা হবে। এন্ট্রি ইনটু দ্য করিডোর ইম্পর্টেন্ট, যে কিভাবে এন্ট্রি করবে। এক্সিট টু দ্য ডেস্টিনেশন, দ্যাট ইজ অলসো ইম্পর্টেন্ট, অর্থাৎ আমি হিউম্যানিটেরিয়ান করিডোর পার হয়ে যে জায়গাতে যাব সেই জায়গাটা আমার সেফ কিনা, এবং যে উদ্দেশ্যে করিডোরটা করা হলো সেই উদ্দেশ্যটা সফল হবে কি হবে না। এই সকল ক্যারেক্টারিস্টিক্স সাধারণত একটা মানবিক করিডোরে থাকে। আমরা ইতিহাস যদি বলি তাহলে প্রথম যেটা এস্টাবলিশ হয়েছিল সেটা 1936-এ মাদ্রিদে। তখন মাদ্রিদটাকে ক্যাপচার করে রেখেছিল ফ্রান্সিসকো, এবং তখন যারা সিভিলিয়ান ছিলেন মাদ্রিদ শহরে তাদেরকে ইভাকুয়েট করা হয়েছিল থ্রু আইসিআরসি। এবং যতগুলো হিউম্যানিটেরিয়ান করিডোর হয়েছে, লাইক 1946, 47, 48-এ ইন্দোনেশিয়াতে হয়েছিল, ইভেন আপনার ইউক্রেন 2022-এ ইউক্রেনেও, রাশিয়া ইউক্রেন ওয়ারের সময় হয়েছে, গাজাতে করার চেষ্টা করা হয়েছে, অর্থাৎ বিভিন্ন সময়ে এই মানবিক করিডোরগুলো হয়েছে, এবং আইসিআরসি সাধারণত এর সাথে সম্পৃক্ত থাকে। প্রথম শর্ত হলো ইট হ্যাজ টু বি এ রিটেন এগ্রিমেন্ট বাই কনফ্লিক্টে যারা সম্পৃক্ত তাদের সাথে। তাহলে এটাকে যদি আমরা বাংলাদেশের সাথে সম্পৃক্ত করি তাহলে হু অল আর দোজ স্টেক হোল্ডার্স। এক যেটা মিস্টার হুমায়ুন কবির যেটা বললেন, যে এখনও মিয়ানমারের যে শাসন করছে কিন্তু তাতমাদাও, সো তাতমাদাও ইজ এ স্টেট অপারেটর, অর্থাৎ তাদের সাথে এটাতে সম্পৃক্ত থাকতে হবে। কিন্তু যে জায়গাতে হিউম্যানিটেরিয়ান করিডোরটার এক্সিট হবে সেই এক্সিটটা আবার দখল করে আছে আরাকান আর্মি। এখানে তো একটা কনফ্লিক্ট অ্যাবসলিউটলি থাকছে। আবার আরাকান আর্মি ইজ নট এ স্টেট অ্যাক্টর, তারা হলো নন স্টেট অ্যাক্টর। তাহলে বাংলাদেশ এজ এ স্টেট কি নন স্টেট অ্যাক্টরের সাথে চুক্তি করবে? অন দ্য আদার হ্যান্ড, মনে করেন আপনি আইসিআরসি বা জাতিসংঘ যখন এর সাথে চুক্তিতে সাইন করবেন, তখন কি জাতিসংঘ আরাকান আর্মিকে রেকগনাইজ করবে বাই সাইনিং এ ট্রিটি? সো দেয়ার আর সো মেনি কোয়েশ্চেনস। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। এর সাথে যদি আরও কোয়েশ্চেনগুলো যোগ করেন, যে জিও স্ট্র্যাটেজিক রিয়েলিটি যদি যোগ করেন, যে এইখানে কার কি ইন্টারেস্ট, আই খুব সংক্ষিপ্তভাবে যদি বলি, যে চাইনিজ ইন্টারেস্ট ইন মিয়ানমার অ্যান্ড চাইনিজ ইন্টারেস্ট টু রাখাইন, যে তারা যে গ্যাস এবং তেলের লাইন, যেটা সিমেকের আন্ডারে, চায়না মিয়ানমার ইকোনমিক করিডোর আন্ডারে গ্যাসের লাইন করেছে এবং তেলের লাইন করেছে। গ্যাসের লাইনটা করেছে 2013-তে, তেলের লাইন করেছে 2017-তে, এবং তারা ওই যে মালাক্কা প্রণালীকে বাদ দিয়ে এখান থেকেই কিন্তু তেল এবং গ্যাস তারা আমদানি করছে, ট্রান্সপোর্টেশন করছে। ফলে তাদের যে এনার্জি সিকিউরিটি হিউজ। $1 বিলিয়ন তারা খরচ করেছে ইন কাইকপাও, যেটা ডিপসি পোর্ট, সেখানে এটা করেছে। স্পেশাল ইকোনমিক জোন করেছে ইন কাইকপাও। তাদের অনেক মাইন, যেটা মিয়ানমারের যে মাইন আছে সেটার মালিকানাও তারা করছে, অপারেটরও তারা করছে। অর্থাৎ জিও স্ট্র্যাটেজিক্যালি যদি বলেন, ইকোনমিক্যালি বলেন, ট্রেড বলেন, এনার্জি সিকিউরিটি বলেন, ইভেন ডেমোগ্রাফিক যদি তাদের যে সম্পর্ক যেটা আছে মিয়ানমার এবং চায়নার ভিতরে, এই সকল কিছু মিলে চায়না ইজ ওয়ান অফ দ্য ভেরি বিগ ফ্যাক্টর ইন রাখাইন অথবা মিয়ানমার। অন দ্য আদার হ্যান্ড, আপনি ইন্ডিয়ার কথা যদি বলেন, ইন্ডিয়া কিন্তু কালাদান প্রজেক্ট যেটা জানেন, যে কালাদান প্রজেক্ট স্টার্টস ফ্রম ক্যালকাটা, ইট গোজ টু সিতওয়ে, সিতওয়ে থেকে কালাদান রিভার হয়ে এটা নর্থে পালেতোয়া হয়ে আইজলে যাচ্ছে। এবং এই যে জায়গাটুকু আছে, এই জায়গাটুকু
হলো আন্ডার আরাকান আর্মি। আরাকান এখন আরাকানকে যদি আপনি বা রাখাইনকে যদি একটা সেপারেট কান্ট্রি অথবা স্বায়ত্তশাসিত চিন্তা করেন, সেই ক্ষেত্রে একই রকম ভাইব কি সেভেন সিস্টারে চলে যাবে কিনা সেটি বড় প্রশ্ন। সেটাও একটা প্রশ্ন। সো ইন্ডিয়া কি এই ক্ষেত্রে রাজি হবে? সো মানে আরেকটি স্টেক হোল্ডার কি ইন্ডিয়াও হতে যাচ্ছে, যাদের সাথে আমাদের এটা নিয়ে কথা বলতে হবে, নেগোশিয়েট করতে হবে? জিওস্ট্র্যাটেজিক্যালি এইখানে স্টেক হোল্ডার আপনি সামনাসামনি না আসলেও কিন্তু তারা এটার সাথে সম্পৃক্ত হবে অথবা তাদের স্বার্থে আঘাত লাগার সম্ভাবনা আছে। অন দ্য আদার হ্যান্ড যদি আপনি বিআরআই ভার্সাস আমরা যদি বলি কোয়াডের ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি যদি বলি, সেই ক্ষেত্রে আমেরিকান আবার কিছু ইন্টারেস্ট আছে টু কন্টেইন চায়না। সো চায়নাকে কন্টেইন করতে গেলে অর্থাৎ সিম্যাককে যদি কন্টেইন করতে হয়, ওয়ান অফ দ্য ওয়ে হয়তো বা চিন্তা করছে তারা, যদি আমরা আরাকানকে সেপারেট করে দেই তাহলে এই যে একটু আগে যেটা গ্যাস এবং তেলের লাইন যেটা বললাম, তাদের এনার্জি সিকিউরিটি যেটা ছিল, এই এনার্জি সিকিউরিটিটা কিছুটা হলো বাধাগ্রস্ত হবে। সো ইউএস একটা ইন্টারেস্ট থাকবে যে এইটাকে এস্টাবলিশ করে যদি তারা তাদের স্বার্থ উদ্ধার করা যায়। ইউএস এর স্পেসিফিক স্বার্থটা আসলে কি কি হতে পারে সেগুলোকে একটু আলোচনা করব। ওয়ান অফ দ্য মানে ইন্টারেস্ট যেটা হতে পারে সেটা হলো চাইনিজ এক্সপানশন অথবা চায়নার যে ইকোনমিক যে এক্সপানশন যেটা আছে, ডেভেলপমেন্ট যেটা আছে, এইটাকে যতটুকু পারা যায় বন্ধ করা। যেমন চায়না আমরা জানি যে সিম্যাক এবং সিপ্যাক, চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর, চায়না মিয়ানমার ইকোনমিক করিডোর, দুটো দিয়ে তারা দে হ্যাভ তাদের এন্ট্রি ইনটু বে অফ বেঙ্গল বা ইন্ডিয়ান ওশেন তারা এক্সিকিউট করছে বা করতে চাচ্ছেন। এইটাকে যদি বাধাগ্রস্ত করা যায় অ্যান্ড কম্পেলিং দেম যে তাদের যে বাণিজ্য যে রুট যেটা আছে সেটাকে সাউথ চায়না সি, মালাক্কা স্ট্রিট হয়ে ইন্ডিয়ান ওশেন হয়ে যদি যায়, তখন তাদের এক হলো যাত্রা যেমন অনেক বড় হবে এবং কস্টিং যেগুলো আছে অর্থাৎ ম্যানুফ্যাকচারিং কস্ট বা অন্যান্য এক্সপোর্ট ইম্পোর্ট কস্ট সেটাও বেড়ে যাবে। সো এইভাবে তারা তাদের হয়তো বা ইন্টারেস্ট যেটা থাকবে যে যেভাবেই হোক চায়নাকে, যেটা তাদের সবচেয়ে বড় ইকোনমিক কম্পিটিটরকে তারা এইভাবে ব্লক করতে পারবে।